বন্যায় ভয়াবহ পরিস্থিতি সিলেট ও সুনামগঞ্জে আশ্রয়ের খোঁজে লাখ লাখ মানুষ। মৌলভীবাজার ও হবিগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত। দুর্গত এলাকায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, জানালেন কাদের। সরকারি ভুল নীতির খেসারত দিচ্ছে সিলেটবাসী, দাবি রিজভির। শেরাটনের অবৈধ ভবন ভাঙতে আদালতের দোহাই দিচ্ছে সিটি কর্পোরেশন। আইনি লড়াইয়ে তাদের অবস্থান হতাশাজনক বলছেন রিটকারী আইনজীবী। রাজধানী যাত্রাবাড়িতে বেডরুমে স্ত্রীর মরদেহ, পার্কিং থেকে উদ্ধার হলো স্বামীর লাশ। পরিকল্পিত হত্যা না ডাকাতি খতিয়ে দেখছে পুলিশ। এবং সুপার ইটে কাল ভোরে বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়া। 17 বছরের রেকর্ড ভাঙতে চায় টাইগাররা। আজ রাতে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 4 জেলায় ছড়িয়ে পড়েছে বন্যা। এতে এই অঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 16 লাখ মানুষ। নতুন করে হবিগঞ্জের নবীগঞ্জে প্লাবিত হয়েছে 20টি গ্রাম। অনেকে গিয়েছেন আশ্রয়কেন্দ্রে। সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা। মৌলভীবাজারে পানিতে ডুবে মারা গেছে 2 শিশু। এদিকে তিস্তা ধরলার পানি বেড়ে লালমনিরহাট ও কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সহকর্মীদের তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে থামছেই না বৃষ্টি। সড়কে হাঁটু থেকে কোমর পানি, তাই যানবাহনের পরিবর্তে সড়ক যাতায়াতে চলছে নৌকা। জেলার 10 উপজেলায় 1018টি গ্রামের প্রায় 70,000 মানুষ পানিবন্দী। এতে চরম দুর্ভোগে দিন কাটছে দুর্গতদের। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে গেছেন প্রায় 20,000 মানুষ। সিলেট নগর সহ জেলার 13টি উপজেলায় পানিবন্দী হয়েছেন অন্তত 13 লাখ মানুষ। নগরীর 42টি ওয়ার্ডের মধ্যে প্লাবিত হয়েছে 23টি ওয়ার্ড। শুধু নগরেই পানিবন্দী 1.5 লাখ মানুষ। সড়ক জুড়ে পানি থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। ক্ষতি তো হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আমার পালন গেছে, এরপরে আপনার মাল টাল যা আছে খেতা বালিশ এটা সবটা ভিজে গেছে। খানি বনি নাই, বাচ্চা অনেক দূর নিয়ে তৈছি আমরা। ভাই আমরা খুব ভীতি গেছে, তাদের বাচ্চা কাচ্চা এখন কই যাবো ভাই, বুঝছো নাকি? তো ওই যখন পানি যেমন কোনো বাঁচতেছি ভাই। সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ, গুয়ানঘাট, কানাইঘাট উপজেলা। গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় এসব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন। তলিয়েছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। অনেকেই উঁচু এলাকায় আশ্রয় নিয়েছেন, অনেকে গিয়েছেন আশ্রয় কেন্দ্রে। জেলার প্রতিটি উপজেলায় খোলা হয়েছে একটি করে কন্ট্রোল রুম। মৌলভীবাজারে সড়ক উপচে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি, তলিয়ে যাচ্ছে বসতবাড়ি। পানি ঢুকে পড়ায় চরম বিপাকে দুর্গতরা। চুলা জ্বালাতে না পারায় অনাহারে দিন কাটছে অনেকের। জেলার 7টি উপজেলার 432টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী অন্তত 2 লাখ মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। আমার বাড়িঘর ডুবাই লিছে, যে পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি। আমরা উঠতাম আমরা আলাদা বাড়িতে আইছি। গরু ডুবাইল, রান্না উনতাম পারি না, খাইতাম উঠতাম পারি না, গরুর মাঝে পানি বেশি। জেলায় মনু নদীর পানি চাঁদনী পয়েন্টে বিপদসীমার 41 সেন্টিমিটার ও জুরি নদীর পানি 206 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝুঁকিপূর্ণদের নিরাপদ আশ্রয়ে জেলায় খোলা হয়েছে 98টি আশ্রয় কেন্দ্র। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ উপচে প্লাবিত হয়েছে 25টি গ্রাম। এতে পানিবন্দী হয়েছেন অন্তত 30,000 মানুষ। বন্যা আক্রারা ছুটছেন নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে। আমরা আসি খুব অসাধ্য, গরু বাছুর লইয়া, বকরি চকরি লইয়া আসি, মানুষ লইয়া। কিছু মানুষ আসি আপনার স্কুল, আর কিছু মানুষ আছে বাড়ি ঘর। জিনিসপত্র অনেকটা নষ্ট হয়েছে। গরু উড়াত পানি গ্রাম আমরা উম্মর উপরে হচ্ছে। এদিকে উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিম্নাঞ্চল। এতে তলিয়ে গেছে ধান, বাদাম ও বিভিন্ন ফসল সহ রাস্তাঘাট। চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। সৃষ্টি হয়েছে বিশুদ্ধ পানির সংকট। তিস্তা ধরলা সহ 16টি নদীর পানি বিপদসীমার উপরে ওঠায় কুড়িগ্রামেও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়েছে চরাঞ্চলের শত শত মানুষ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সচিবালয়ে বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি
মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি। তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে, নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে, না হলে সেই বা এরকম অপকর্ম করবে। এটা তো তাকে সুযোগ দিতে হবে, তার সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন, কথা বলবেন, তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ, কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন। একটা কথা বলতেই হয়, আজকে থেকে 10 বছর আগে যেই জমির দাম 10 লাখ ছিল, এখন যে দেখেন সেই জমির দাম 2 কোটি টাকা, 4 কোটি টাকা। এইরকম ভাবে সম্পদের বহুগুণ বৃদ্ধি হয়ে গেছে সম্পদের মূল্য। অনেক কিছু হতে পারে, সেই জন্যই যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে সে তার উত্তর দিতে হবে, এবং সে যদি মানে তার ব্যাখ্যা দিতে পারে তাহলে তো আপনাদের এই প্রশ্নগুলি সবই মিটমাট হয়ে যায়। আমি মনে করি যে এইগুলি মানে আসুক, তার নামে যেগুলি আসছে তিনি এটার জবাব দিবেন। যদি জবাব না দিতে পারে তখন আমরা বলবো সে দুর্নীতিবাজ, তখন সে বলবো যে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর আগে বোধহয় বলার মানে সময় আসেনি। থ্যাংক ইউ। হ্যাঁ, কোনটা? একটা সম্পদ 10 বছরের দাম বাড়বে, খুব স্বাভাবিক, কিন্তু একাধিক রকম সম্পদ যখন প্রশ্ন এসে যায়, এটা কি আসলে হতে পারে? এইটা আমি তো বললাম, এক ব্যক্তির একটা ফ্ল্যাট থাকতে পারে, ফ্ল্যাটটা সে কিনছে 10 লাখ দিয়ে, এখন 2 কোটি টাকা হয়ে গিয়েছে। এক ব্যক্তির একটা জায়গার দাম, সে পৈতৃক সম্পত্তি পেয়েছেন 1 লাখ টাকার, সে এটা বিক্রি করে সেই আমলেই, আমি একজনের খবর জানি, কালকে আমাকে এসে বলছিলেন যে তিনি তার বাড়ি একর হয়েছে, 3 গুণ দাম পেয়েছেন, তিনি তার ভাগে 2 কোটি টাকা পেয়েছেন, একজন সামান্য একজন কর্মকর্তা। তাহলে সে এটার হিসাব দিবেন কেমনে? সে এখন তো হিসাব দিতে হবে তিনি এই টাকা এটা পেয়েছেন, তার থেকে ট্যাক্স এটা কেটে রেখেছে। নিশ্চয়ই যাদের নামে অভিযোগগুলি আসছে তাদের কিছু বলার আছে, তারা বলার পরেই আমরা বলতে পারবো সে দুর্নীতি করেছে। বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আয়, তার যে জ্ঞাত আয় বা একজনের আয় কেমন সেটা সবাই মোটামুটি জানে, কিন্তু দেখা যাচ্ছে সম্পদের পরিমাণটা সেটার সাথে মানে ম্যাচ করে না। এই কারণেই তো এইটা নিউজটা হয়। আমি তো আর আপনার সঙ্গে আর শোনেন দেশেও প্লিজ আমার বলতে অনেকবার বলেছেন, আমি এর সঙ্গে যোগ করে দেই যে বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন, সেগুলো আপনাদের জানা দরকার। সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলি তাকে বলতে হবে, তো সেই টাকা কত বৃদ্ধি পেয়েছে সেগুলি তিনি জানেন, আমরা জানি না। যেহেতু তার নামে একটা অভিযোগ আসছে, তিনি এটা জবাব দিবেন। তার জবাব পাওয়ার আগে আমার মনে হয় আমাদের কেউ কিছু বলা উচিত না, সে আগে অভিযুক্ত প্রমাণ হোক, তারপরে আমার মনে হয় তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেটা সরকার নেবেন, কিন্তু অভিযোগ প্রমাণের আগে তো আমরা কিছু বলতে পারি না। থ্যাংক ইউ। দর্শক, সচিবালয়ে বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি ও আমির হামজা। আমরা প্রথমেই যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী কুটির বন্যার সার্বিক অবস্থা এখন কেমন দেখছেন? মৌলভীবাজারে কি সংখ্যক মানুষ পানিবন্দী হয়েছে বা রয়েছে সে বিষয়টি জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতি অনেকটা অবনতির দিকে যাচ্ছে, কারণ মৌলভীবাজারের যে উজানে যে পানি, সেখান থেকে পানি নেমে আসতেছে, নেমে আসার পরে মৌলভীবাজারের মনু নদীর যে চাঁদনীঘাট পয়েন্ট রয়েছে, সেখানে সকালে যে 41 সেন্টিমিটার উপরে ছিল, এটা এখন 42 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারে 1000 কোটি টাকার মনু নদীর শহর প্রতিরক্ষা বাঁধের কাজ শুরু হয়েছিল, সেইটা খনন করে রাখা হয়েছে, কিন্তু সেটা মেরামত করা হয়নি। মেরামত না করার কারণে এখানে বালির বস্তা দিয়ে কাজ শুরু হয়েছে ইতিমধ্যে, কিন্তু এই জায়গাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং মানুষের মধ্যে এটা আতঙ্ক বিরাজ করছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজার ইতিমধ্যেই 47টি ইউনিয়নের প্রায় 475টি গ্রাম প্লাবিত হয়েছে এবং 3 লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই বন্যা কবলিত হয়েছেন এবং প্রায় 1500
55টি পরিবার আশ্রয় কেন্দ্র উঠেছে এবং 204টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নানা রকম ত্রাণ সহায়তার প্রস্তুতি চলছে, কিন্তু এখন পর্যন্ত বাস্তবিকতে কোনো সেটা করা হয়নি। পৌরসভার পক্ষে যে পৌরসভার যে অংশে যেখানে পানিতে মানুষ তলিয়েছে সেখানে পৌরসভার পক্ষ থেকে শুকনো খাবার এবং খিচুড়ি সেটা দেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ত্রাণ তৎপরতা দেখা যাচ্ছে না। জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসন বলছেন যে এখানে 7 জন ইউএনওকে, 7টি উপজেলার 7 জন ইউএনওকে এখানে তৎপর রাখার জন্য নির্দেশ করা হয়েছে। আমি আছি এখন, আমার সাথে আছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র। তিনি জানাবেন যে এই মৌলভীবাজার পৌরসভার সার্বিক বন্যা পরিস্থিতি এবং মৌলভীবাজারের তিনি বন্যা পরিস্থিতির অবস্থানটা কি। মৌলভীবাজার শহরে বন্যা পরিস্থিতি ভালো রয়েছে, এখনো মনু নদী বাঁধ কোথাও ভাঙ্গে নাই, যার কারণে শহর নিরাপদ রয়েছে। কিন্তু শহরের ঝুঁকিটার অংশে বাস টার্মিনালের পিছনের অংশে যেটুকু সালেহাই কুটি সাহেব যে কথাটি বললেন সেই অংশটি ঝুঁকিপূর্ণ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড যদি ত্বরিত ব্যবস্থা নেয় তাহলে হয়তো আমরা ঝুঁকিমুক্ত থাকতে পারবো। আর শহরের নিম্নাঞ্চলে এখনো পানি উঠে নাই, কারণ শহরের কুদালিছড়া খননের কারণে মৌলভীবাজার শহর জলাবদ্ধতা মুক্ত রয়েছে। কিন্তু শহরের সৈয়ারপুর 1 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ড নদীর পাড়ে, মনু নদীর পাশে যে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলে পানি উঠেছে। সেখানে আমরা মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ডক্টর রুলমে বিনতে সালামের সহায়তায় আমরা খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। আপনি যেমনটি শুনছিলেন যে মৌলভীবাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমি এখন চলে যাব আমাদের হবিগঞ্জ প্রতিনিধি আমির হামজার কাছে। আমির হামজা, হবিগঞ্জের সর্বশেষ বন্যার পরিস্থিতি আমাদেরকে জানান একটু। আকুটি আসলে হবিগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতি ক্রমশই আসলে অবনতির দিকে যাচ্ছে। কারণ হচ্ছে এই যে যদি বলি আপনাকে যদি বলি যে আসলে এই যে এই বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, কারণ হচ্ছে আসলে যে উজান থেকে নেমে আসে যে পাহাড়ি ঢল, সেই ঢলে কিন্তু আসলে এখন পর্যন্ত সেই পাহাড়ি ঢল কিন্তু আসলে অব্যাহত রয়েছে এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং হাওর অঞ্চলের যে হাওর রয়েছে সেই হাওরগুলো কিন্তু আসলে এখন পানি ভরতে শুরু করেছে। আসলে বলতে চাই যে এই হবিগঞ্জে কিন্তু নবীগঞ্জ উপজেলাতে কিন্তু যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ফলে এখন পর্যন্ত প্রায় 40,000-এর বেশি মানুষ কিন্তু বন্যা আক্রান্ত হয়েছেন এবং যে সুনামগঞ্জ থেকে যে ঢাকাগামী যে সড়কটি রয়েছে আঞ্চলিক মহাসড়ক, সেই আঞ্চলিক মহাসড়ক কিন্তু এখন অনেকটাই বিচ্ছিন্ন হওয়ার পথে। কারণ এই সড়ক দিয়ে কিন্তু যে ছোট ছোট যে যানবাহনগুলো বা মাঝের কাছে যে যানবাহনগুলো, সেই যানবাহন কিন্তু এখন চলাচল করতে পারছে না এবং এর সাথে সাথে কিন্তু আসলে যে এই সড়কের পাশাপাশি কিন্তু আসলে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে চরম আকারে। কারণ বৃষ্টিও কিন্তু পড়ছে এখন, এই যে বৃষ্টির সাথে কিন্তু আসলে পানিও বৃদ্ধি পেতে পারে এবং আবহাওয়াবিদ যে বিষয়টি বলছিল যে আগামী 48 ঘন্টা কিন্তু যে ভারতের মেঘালয় রাজ্যে কিন্তু 48 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আসলে এই যে হবিগঞ্জের যে কুশিয়ারা নদী সহ আসলে সিলেটের যে নদীর পানি কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে এবং আকাশ কিন্তু অনেকটা মেঘলা রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু আসলে যে আশ্রয় কিন্তু যারা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত আসলে বলা যায় যে অনেকটা দুর্ভোগে রয়েছেন। তো দুর্ভোগে রয়েছেন, তাদের কাছে খাবার কিন্তু পৌঁছায় এখন মতো। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবচেয়ে অবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সিলেটে বন্যা পরিস্থিতির খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বললেন, বন্যায় সিলেট অঞ্চলের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় এই নির্দেশনা দেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সহ 10 দফা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার রাজধানীতে শোভাযাত্রা করবেন দলটির নেতাকর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজ খবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে
ত্রাণ কার্যে তারা অংশ নেন, উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন। অপরিকল্পিত উন্নয়ন ও সরকারি ভুল নীতির খেসারত দিচ্ছে সিলেটের মানুষ। বন্যাপীড়িত লক্ষ লক্ষ মানুষ অসহায় দিন যাপন করলেও তা নিয়ে সরকার উদাসীন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই সময় রিজভী আরও বলেন, দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে উন্নয়নের কর্মকৌশলে হাঁটছে সরকার। জনগণের সরকার নয় বলেই তাদের বাঁচা মরা নিয়ে তোয়াক্কা করছে না ক্ষমতাসীনরা। বড় প্রকল্পের মাধ্যমে লুটপাটি করাই তাদের উদ্দেশ্য। উজানের ঢল প্রবল গতিতে নেমে আসায় সিলেট ও রংপুর বিভাগের নদীগুলি উপচে দুই পাশে প্রবল বন্যার সৃষ্টি হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে বা গণবিরোধী নীতির খেসারত দিতে হচ্ছে আজ বন্যা উপদ্রুত মানুষদের। বিশেষজ্ঞদের অভিমত, সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড। বনভূমি উজাড় করে গড়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে পাহাড় ধসের ঘটনা। একের পর এক পাহাড় ধসে মৃত্যুর সংখ্যা বেশ উল্লেখ করার মতো। গেল 7 বছরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে অর্ধশতাধিক। রোহিঙ্গারা নিরাপদ বেষ্টনীর দাবি তুললেও শরণার্থী কমিশন বলছে, পাহাড়ের পাদদেশে অস্থায়ী বেষ্টনী করা হলেও আর্থিক সংকটে থমকে গেছে এর ব্যবস্থাপনা। তাই আরও বিপদের আশঙ্কা খোদ শরণার্থী কমিশনের। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট। পাহাড় কেটে ঢালে ঢালে গড়ে তোলা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ এই আশ্রয় শিবির, যেখানে পাহাড় ধসের ঝুঁকি নিয়েই হাজার হাজার রোহিঙ্গাদের বসতি। গেল কয়েক বছরে বর্ষা মৌসুমে টানা বৃষ্টি হলেই পাহাড় ধসে হচ্ছে প্রাণহানির ঘটনা। রোহিঙ্গারা বলছেন, বৃষ্টি হলেই পাহাড় ধসের আতঙ্ক বাড়ে তাদের। শরণার্থী কমিশন বলছে, বালির বস্তা ও বাঁশ দিয়ে বেষ্টনী তৈরি করা হলেও তা কয়েক বছর ধরে ব্যবস্থাপনা নেই, কারণ এনজিও গুলো আর্থিক সংকটে কাজগুলো করতে পারছে না। এবং এই প্রোটেকশন গুলো 18 সাল 19 সালে দেওয়া হয়েছে এবং সেগুলো প্রতি বছরেই সাইট ম্যানেজমেন্ট এজেন্সিগুলো বিভিন্ন ডিআরআর অ্যাক্টিভিটির মাধ্যমে মেনটেনেন্স করা হয়, কিন্তু সেটি গত 2 বছর ধরে কোনো মেনটেনেন্স হচ্ছে না। রোহিঙ্গাদের দাবি, পাহাড়ের পাদদেশগুলো নিরাপদ আবাসের জন্য করা হোক কংক্রিটের বেষ্টনী, কিন্তু ক্যাম্প যেহেতু বনভূমি এলাকায় গড়ে উঠেছে, তাই এর চরিত্র নষ্ট করার ক্ষেত্রে রয়েছে বাধ্যবাধকতা। আমরা যতটুকু পারা যায় ইট সিমেন্ট কংক্রিটের কাজকে নিরুৎসাহিত করে আসছি এবং সেই জন্য বায়ো ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বিভিন্ন রকম প্রোটেকশন নেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো মেনটেনেন্সটা ঠিক মতো হচ্ছে না। এদিকে অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করছে তাদের সরানোর কাজ করা হচ্ছে। 500 মানুষকে রিলোকেট করা হয়েছে। রিলোকেট বলতে এদেরকে বিভিন্ন লার্নিং সেন্টারে, বিভিন্ন উইমেন ফ্রেন্ডলি স্পেস, চাইল্ড ফ্রেন্ডলি স্পেস কিংবা ডিস্ট্রিবিউশন সেন্টার, এইসব জায়গাগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। কেউ কেউ তাদের আশেপাশের নিরাপদ যে আত্মীয় স্বজনের ঘর আছে সেগুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে একমাত্র প্রত্যাবাসনী রোহিঙ্গা আশ্রয় শিবিরের নানাবিধ সমস্যার সমাধান বলছে সংশ্লিষ্টরা। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। অবৈধভাবে নির্মিত বনানী শেরাটন ভবন ভাঙতে আদালতের নির্দেশনার অপেক্ষায় আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। তবে আদালতের দোহাই দিয়ে মুখ বন্ধ করে বসে আছে সিটি কর্পোরেশন। সম্পদ বুঝে নেয়া আর আইনি লড়াইয়েও তাদের অবস্থান হতাশাজনক বলে জানিয়েছেন বিষয়টি নিয়ে রিট করা আইনজীবী ব্যারিস্টার সুমন। এম এ আজিমের রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাফুলতির সুযোগে অবৈধভাবে বোরাক রিয়েল এস্টেট নির্মিত এ শেরাটন ভবন ভাঙতেও এখন বাধার মুখে পড়তে হচ্ছে সিভিল এভিয়েশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুককে।
সিভিল এভিয়েশনের আবেদনের পর রাজুক ভবন ভাঙার পদক্ষেপ নিলেও আইনের আশ্রয় নেয় বোরাক, যা বছরের পর বছর ধরে টিকিয়ে রাখছে অবৈধ এ ভবনকে। নিচু হাইটে থাকার কথা তারা অনুমোদন ছাড়াই অনেকগুলো করেছে। এগুলো আমরা সার্ভে করে এগুলো আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়েছি, যেগুলোকে যেন ভেঙে আমাদেরকে করে। তারা মৌখিকভাবে জানিয়েছে যে এটা সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত এবং সেই ধরনের কোনো তথ্য প্রমাণ রাজধানী কর্তৃপক্ষ সাবমিট করবে। তবে আদালতে সাবমিট করেছে যে সিটি কর্পোরেশন থেকে, যেহেতু এটা সাবজুডিস ম্যাটার, মহামান্য আদালত সিটি কর্পোরেশন বা রাজুককে যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা আলোকে ব্যবস্থা হবে। মামলার দোহাই দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে সিটি কর্পোরেশনকেও। কথা বলতে রাজি নয় কোনো কর্মকর্তাই। আমি স্যারের সাথে কথা বললাম আর কি, এখন হচ্ছে আপনার এই বিষয়টা হচ্ছে আদালতে, তো আপনার এটা প্রক্রিয়াধীন বিচারাধীন বিষয় আছে। তো এখন স্যার বলতেছে যে এটা ছিল আদালতের বিষয়াধীন, এই বিষয়ে আমার বক্তব্য এখন দেওয়ার সুযোগ নেই। মামলা নিষ্পত্তি বা দখল বুঝে নেয় যে অনাগ্রহী সিটি কর্পোরেশন, তা স্পষ্ট ভবনটি নিয়ে রিট করা এই আইনজীবীর বক্তব্যে। এত 20-22 বছর ধরে এইভাবে যদি পড়ে থাকে তাহলে তো এক সময় তো ওই যে যারা বোরাক রিয়েল এস্টেট, এটা পুরা জায়গাটাই তো খেয়ে ফেলবে। তো দেখা যাচ্ছে সিটি কর্পোরেশন নিজে তো কোনো তদবিরও করতেছে না, মনে হইতেছে যে সিটি কর্পোরেশনের দরকার নাই, লাগবে না। এগুলা এখন আমাদেরকে পাবলিক ইন্টারেস্টে আমরা যতটুকু পারি করে যাচ্ছি, দেখি যতদিন বাঁচি করে যাব। তবে উদ্দেশ্য ভিন্ন মনে হলেও আইনগত অধিকার দিয়েই এর সমাধান করতে হবে বলে মনে করেন দুদকের এ আইনজীবী। যদিও আপাত দৃষ্টিতে সেটাই মনে হয়, কিন্তু এটাকে আপনি বলতে পারবেন না দুর্নীতির মামলা বাধাগ্রস্ত করার জন্য। আইনি প্রক্রিয়া আসবে, উনি তার কথা বলবে, আমি আমার কথা বলবো, আদালত 2 পক্ষ 3 পক্ষের শুনে রায় দিবে। এটাই আসলে বিচারিক প্রক্রিয়া, এটা আপনি আমাকে সবাইকে মেনে নিতে হবে। গত বছরের 9 অক্টোবর ভবনটির 21 তলা থেকে 28 তলা পর্যন্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করে উচ্চ আদালত। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভবনের উপর স্থিতাদেশ দেয়া হয়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকার পশ্চিম মোবিনবাগের আড়াবাড়ি বটতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন জনতা ব্যাংকের সাবেক গাড়ি চালক শফিকুর রহমান ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন। এই দম্পতির একমাত্র ছেলে পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড না ডাকাতি তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। যেই করছে সে খুব ক্ষোভের সাথে করেছে, বোঝা গেছে, কিন্তু আমি সেটা এখনো পর্যন্ত আমার মাথায় ক্যাচ করতে পারছি না যে এটা কি হতে পারে। শত্রুতা বলতে আমার এখানে কিছু মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় কখনো ঘটে নাই, তো আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে বোঝা যাচ্ছে, তো এটা একটা ধারণা করতেছি যে এই মুহূর্তে এটা পূর্ব পরিকল্পিত। শুধুই চুরি বা ডাকাতির জন্য এরকম ঘটনা ঘটিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি না, যদিও বা সেটিও নিয়ে আমরা আগাচ্ছি। তদন্ত করলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কি কারণে ঘটনা। এবার মিনিস্টার গুগল টিভি টি20 বিশ্বকাপ প্রসঙ্গ। কাল ভোরে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার 8 মিশন। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শক্তির বিচারে এগিয়ে থাকা অজিদের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামবে নাজমুল শান্তর দল। অন্যদিকে বাংলাদেশকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া। অ্যান্টিগায় বাংলাদেশ সময় ভোর 6:30টায় শুরু হবে ম্যাচ ডে। শিউলি রায়ের প্রিভিউ। দীর্ঘ প্রায় 17 বছর পর টি20 বিশ্বকাপের সুপার 8-এর মঞ্চে বাংলাদেশ। এই মঞ্চে টাইগাররা খেলবে এমন বাজি ধরার লোক খুঁজে পাওয়া যেত না। কঠিন পথ পাড়ি দিয়ে সেরা 8-এ শান্তরা। প্রথম চ্যালেঞ্জ মাইটি অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে টপ অর্ডারের ব্যাটারদের রান খরা বেশ ভুগিয়েছে পুরো দলকে। এই দুশ্চিন্তায় ক্রমেই বেড়েছে। শান্ত, লিটন, তানজিন কেউই রানে নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হলে এই 3 জনকে রান করতে হবে, আর তা না হলে জয় পাওয়া কঠিন হবে। তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহর উপর ভরসা টাইগারদের। টপ অর্ডার ভরসা দিতে পারলে লড়াকু স্কোর দাঁড় করানোর ভিত্তি পাওয়া যেত।
বোলারদের পারফরমেন্স চোখে পড়ার মতো। বাংলাদেশ সুপার 8-এ খেলছে পুরোপুরি বোলারদের অবদানে। স্বল্প রানের পুঁজি দিয়ে লড়াই করে জয় এনে দিয়েছেন তাসকিন, মোস্তাফিজ, তানজিম, রিশাদরা। তবে সুপার 8 বলে তাদের সামনে এমন চ্যালেঞ্জটা আরো বেশি থাকবে। অস্ট্রেলিয়া রয়েছে দুর্দান্ত ছন্দে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে দাপটে জয় পেয়েছে অজিরা। ওয়ানার হেড স্টয়নিসার ছন্দে আছেন। বাংলাদেশকে পেলে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন অনেজ ওপেনার ওয়ানার। অন্যদিকে জাম্পার কামিজ হেজেলউড টাইগার টপ অর্ডারের মাথা ব্যথার কারণ হতে পারেন। তবে প্রতিপক্ষ সহজ হলেও টি-20 বলে সতর্ক মিশেল মার্সেল দল। শিউলি রায়, দেশ টিভি। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। জনসাধারণকে মানসম্মত নাগরিক সেবা দিতে ঢাকা মহানগরীকে ভাগ করা হয় 2 ভাগে। তবে বেশ কয়েক বছর কেটে গেলেও এখনো নিশ্চিত হয়নি নাগরিক সেবা। মিরপুরের মদিনানগর এলাকায় এখনো রয়েছে গ্যাস সংকট। রান্না বান্না কম হওয়ায় প্রায় সময় খাবার খেতে হয় দোকান থেকে কিনে। এই কারণে অনেক পরিবারে দেখা দিচ্ছে কলহ। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। মিরপুরের মদিনানগর আবাসিক এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের অধীন। এই এলাকার বাসিন্দারা বলছেন গেল 7-8 বছর ধরেই চলছে তীব্র গ্যাস সংকট। এখানে গ্যাস আসে অতিথির মতন। রাত 11টায় এসে চলে যায় ভোর 5টা থেকে 6টার দিকে। সারাদিন আর দেখা পাওয়া যায় না রান্নাঘরে। গ্যাস না থাকায় রান্নার বালাইও নেই। বাড়ির বাইরে ভিড় করছেন এলাকার নারীরা। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন কর্মজীবী মানুষ। মনে করেন ভাড়াটিরা সারাদিন গার্মেন্টসে চাকরি করে, আসে মনে করেন রাত্রে 11টায়, সেই রাতে 11টা বাজে গ্যাস আসে না, রাত 12টা বাজে গ্যাস আসে। একটা ভাড়াটা দেয় আমাদের টিন সেট বাসা, যদি না থাকে ভাড়াটা দিলে আমাদের তো কষ্টই হয়। রাঁধতে রাঁধতে 2টা বাজতে জায়গা, তখন কি বেড়ারা খাইবে কোন সময়, আবার ঘুমাইবে কোন সময়, আবার সকাল উঠতে কাছে যাবে কোন সময়। গ্যাসের সরবরাহ না থাকায় অনেক আগেই রান্না করতে হয় এই এলাকায়। এতে খাবার অনেক নষ্ট হয়। বাইরে থেকেও খাবার কিনে খেতে হয়, যার কারণে হচ্ছে নানা রোগ। অসুখ হচ্ছে, পেট খারাপ হইতেছে, আপনার বমি হইতেছে। কি করবো, বাচ্চাদের তো না খাওয়া রাখা যায় না, যেহেতু স্কুল সকালে। মানুষ অসুস্থ হয়ে যায়, প্রত্যেকটা ঘরের ভিতরে অশান্তি, মহিলাকে সারাসারি হয়ে যায়, স্বামী স্ত্রী মারামারি হয়ে যায়, কিন্তু গ্যাসটা সমান হইতেছে না। আমাদের সকাল 6টার দিকে গ্যাস জায়গা, রাত 11টার দিকে আসে, কিন্তু আমাদের এই দুইবে সমস্যা হয় বেশি। এলাকাবাসীর অভিযোগ, গ্যাস না পেলেও প্রতি মাসেই দিতে হচ্ছে গ্যাস বিল। এই সমস্যা সমাধানে কাউন্সিলরও নেন না কোনো উদ্যোগ। আমাদের আসলে সবাই জানাইছে, এটা নিয়ে মানে তারা অতটা গুরুত্ব দেয় না আর কি। আমাদের এই সমস্যা অনেক বছর ধরে চলতেছে এবং চলতেইছে। আমাদের যদি কার্ডের সিস্টেম হইতো তাইলে কিন্তু আমরা 300 টাকার কার্ড গ্যাসও ব্যবহার হইতো না। রোজার মধ্যে তো মনে করেন যে এভরিডে ইফতারি করতে হয় মনে করেন যে ওই লাকি চুলা দিয়ে। তো বাচ্চা কাচ্চারা যে স্কুলে যায় মনে করেন বাধ্য হয়ে আমাদের লাস্টে দোকান থেকে কিনে আনতে হয় খাবার। স্থানীয় কাউন্সিলর বলছেন 3 নম্বর ওয়ার্ডের পুরোটাতেই গ্যাসের সমস্যা। সমাধানের পথ ছেড়ে দিলেন গ্যাসের জাতীয় পরিস্থিতির উপর। আমার যতটুকু দায়িত্ব আছে আমি চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন। জাতীয় গ্রিডের গ্যাসের যখন সংকট কমে যাবে ইনশাল্লাহ আমরা আশা করি যে ওই মদিনানগরের গ্যাসের সমস্যাও তখন দূর করা যাবে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে সময় মতো খাবার খেতে পারবে এই এলাকার মানুষ। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। প্রতি বছরের মতো এ বছরেও দেশে চামড়ার দাম নিয়ে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। গরুর চামড়ার দাম কিছুটা থাকলেও ছাগলের চামড়ার দাম নেই বললেই চলে। যদিও এই চামড়ায় পার্শ্ববর্তী দেশ ভারতে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে, ফলে শঙ্কা দেখা দিয়েছে চামড়া পাচারের। তবে বিজিবি বলছে চামড়া পাচার রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত কুষ্টিয়ার বাবুর আলী গেট। এবারের কোরবানির ঈদে এখানে ছাগলের চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 3 লক্ষ ও গরুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1 লক্ষের মতো। তবে এখন পর্যন্ত সে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে মাত্র 30%। দাম নিয়েও রয়েছে মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের নির্ধারিত দামে চামড়া কিনছে না আড়তদাররা। গরুর চামড়া প্রকারভেদে বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকা, আর ছাগলের চামড়ার দাম নেই বললেই চলে, যা বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকায়। 30% চামড়া সংগ্রহ এখন পর্যন্ত করতে পারছি কাঁচামাল,
বিভিন্ন ব্যাপারীর কাছে এখন চামড়া রয়ে গেছে। কাঁচা মালটা আমরা গরুর মালটা কিনছি 1000 থেকে 1100 টাকা আদত মালটা। চামড়া 10 দিন রাখলে কোনো সমস্যা হবে না, কিন্তু সরকার যে দামটা দিছে আমাদের কেনার জন্যে আমরা ওই দামে কিনছি, কিন্তু বেচার সময় ওই দামে বেচতে পারবো না, ট্রেনারেল এই দামে নেবে না। যদিও এই চামড়াই পার্শ্ববর্তী দেশ ভারতে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। সূত্র বলছে ভারতের পশ্চিমবঙ্গে ছাগলের চামড়া বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা, আর গরুর চামড়া বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকায়। ফলে আড়তে চামড়া দিতে অনাগ্রহ মৌসুমি ব্যবসায়ীদের। শঙ্কা দেখা দিয়েছে পাচারের। সংখ্যা আছে, কারণ আমাদের দেশের কোনো নাই, তো সিন্ডিকেট পার্টি তো থাকেই, আর সরকারের কিছু কিছু আছে, ওরা তো বেশি খুব একটা গুরুত্ব দেয় না যে চামড়া কি হচ্ছে না হচ্ছে। ভারতের দাম বেশি, বাংলাদেশের দাম কম, এখান থেকে নিয়ে যা ভারতে বিক্রি করছে দাম বেশি পাচ্ছে ভারতওয়ালারা, কিন্তু আমরা তো লসের সম্মুখীন গুনছি। তবে বিজিবির কর্মকর্তারা বলছেন চামড়া পাচার রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন তারা। বাড়িয়েছেন সীমান্তে টহলও। কোনোভাবেই যেন চামড়া পাচার না হয়, আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা তার পূর্ণ ব্যবস্থা নিয়েছি, এবং আমরা ভিজিলেন্ট আছি বিশেষ করে সীমান্ত এলাকায়, যাতে কোনোভাবেই চামড়া পাচার না হয়, টহলের মাধ্যমে এবং সাধারণ মানুষকে সচেতন এবং সতর্ক করার মাধ্যমে। নীতি নির্ধারকদের নানামুখী সিদ্ধান্ত ও ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে দেশে চামড়া শিল্পের সংকট বাড়ছেই। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবছর 10 দিন পর্যন্ত চামড়া স্থানীয় পর্যায়ে সংরক্ষণ করা হবে, তারপরে পাঠানো হবে ট্যানারিগুলোতে, যা এবছর চামড়া পাচারের সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।